জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন পেরিয়ে গেছে ২ বছর, ঠিক তখনই আবার রাজধানী ঢাকা থমকে দাঁড়ালো। এইচএসসির শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলন, কিন্তু এই আন্দোলনের আড়ালে কারা খেলছিল এক ভয়ঙ্কর খেলা? কারা চেয়েছিল শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে এই দেশে অরাজকতা সৃষ্টি করতে? হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই ধরেছেন, বাংলাদেশের নতুন সরকারকে বেসামাল করতে মাঠে নেমেছে পতিত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ। তারা ভেবেছিল শিক্ষার্থীদের এই আবেগকে পুঁজি করে দেশে একটা চরম জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন পেরিয়ে গেছে ২ বছর, সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডা দিয়ে পুরো দেশকে অচল করে দেওয়ার নিখুঁত ছক কষেছিল তারা। কিন্তু তারা একটি সমীকরণ মেলাতে ভুল করেছিল। তারা হিসেব করতে পারেনি বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও ক্যারিজম্যাটিক নেতৃত্বকে। তারেক রহমানকে কৌশলগত গাইডলাইন ধূলিসাৎ করে দিয়েছে শেখ হাসিনার দেশে রেখে যাওয়া অনুগতদের শেষ চাল। কিভাবে কোনো রক্তপাত ছাড়াই, কোনো বিশৃঙ্খলা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এলো তা জানতে আজকের ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। ঘটনার শুরু এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীদের কিছু দাবি দাওয়া নিয়ে। বন্যা ও জলাবদ্ধতার কারণে সারা দেশে পরিস্থিতি যখন নাজুক, তখন পরীক্ষা বাতিল না করে পরীক্ষা নেওয়ার একদল শিক্ষার্থী ক্ষুব্ধ হয়। কোমর সমান পানি পার হয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে বাধ্য হওয়ায় অনেকেই পরীক্ষা খারাপ হয়, অনেক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাছাড়া পরীক্ষার প্রশ্নে একাধিক ভুল পাওয়া যায়। সব মিলিয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাচ্ছিল, কিন্তু খুব দ্রুতই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। হঠাৎ করেই দেখা যায় আন্দোলনের সামনের সারিতে হঠাৎ স্লোগান দিচ্ছে। তাদের অনেকেরই চেহারার সাথে কলেজ শিক্ষার্থীর কোনো মিল নেই। আন্দোলনে সহিংসতার ঘটনা ঘটতে শুরু করে। সরেজমিনে তদন্ত ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মানিক মিয়া এভিনিউতে গভীর রাতে যে গাড়ি ভাঙচুর এবং তাণ্ডব চালানো হয়েছিল, তাদের একটা বড় অংশই আসলে শিক্ষার্থী ছিল না। তারা কারা ছিল? তারা ছিল ছাত্রলীগের ক্যাডার এবং যুবলীগের পেইড এজেন্ট। বড় ভাইয়ের নির্দেশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা শিক্ষার্থীদের মিছিলে ঢুকে পড়ে। তাদের লক্ষ্য একটাই, সাধারণ শিক্ষার্থীদের উত্তেজিত করা, পুলিশের সাথে বা অন্য সংগঠনের সাথে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া এবং সেই লাশের উপর দাঁড়িয়ে বিএনপি সরকারকে বিপদে ফেলা। ফ্যাসিস্টরা ভেবেছিল ২০২৪-এর ছাত্র আন্দোলন যেভাবে তাদের ক্ষমতা থেকে টেনে নামিয়েছিল, ২০২৬-এ সে ঠিক একই কায়দায় শিক্ষার্থীদের ঢাল বানিয়ে তারা আবার ক্ষমতায় ফেরার একটা নোংরা পথ তৈরি করবে। মাঠের তাণ্ডবের পাশাপাশি ডিজিটাল দুনিয়ায় শুরু হলো আওয়ামী লীগের ভয়ঙ্কর প্রোপাগান্ডা সেল বা গুপ্ত টেলিভিশন সহ বিভিন্ন ভুয়া পেজের নোংরা খেলা। মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত তারা একের পর এক এমন সব গুজব ছড়ালো যা যেকোনো সাধারণ মানুষকে উত্তেজিত করতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক কি কি ভয়ঙ্কর গুজব ছড়ানো হয়েছিল সেই দিন। প্রথম গুজব হলো শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন নাকি পদত্যাগ করতে যাচ্ছেন। আন্দোলনের মুখে সরকার ভেঙে পড়েছে এমন একটি ধারণা তৈরি করতে ভুয়া খবর ছড়ানো হয়। তাছাড়া বিএনপি নেতা ও সরকারের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নামে একটি সম্পূর্ণ ভুয়া বক্তব্য ছড়িয়ে পড়ে। দাবি করা হলো তিনি নাকি বলেছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলে শিক্ষার্থীদের পদত্যাগ করিয়ে দেবে, অথচ ইশরাক হোসেন এমন কোনো কথাই বলেনি। আরেকটি গুজব হলো মারাত্মক ভয়ঙ্কর। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সায়েন্স ল্যাব এলাকায় ছাত্রদলের হামলায় নাকি ২ জন নিহত হয়েছেন। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি রক্তাক্ত ছাত্রের ছবিকে আন্দোলনের প্রথম নিহতের ছবি হিসেবে দাবি করা হয়। উদ্দেশ্যটা পরিষ্কার করে দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীদের বোঝানো হয়েছে, দেখো এই সরকার ও তাদের সমর্থকরা তোমাদের শত্রু, আর দেশের মানুষকে বোঝানো হয়েছে দেশ আবার অস্থিতিশীল। ঠিক যখন পরিস্থিতি অগ্নিগর্ভ রূপ নেওয়ার উপক্রম, ফ্যাসিবাদের পান্ডারা তখন খুশিতে বগল বাজাচ্ছে, ঠিক তখনই বড়সড় একটা দাঙ্গা লাগবে। দৃশ্যপটে এলেন বিএনপি নেতা দূরদর্শী রাষ্ট্রনায়ক তারেক রহমান। ছাত্রদের প্রতিটি মুহূর্তের পালস তিনি টের পাচ্ছিলেন। খুব ভালো করেই জানতেন স্বৈরাচারী দলটির শেষ অস্ত্রই হলো গুজব আর উস্কানি। ছাত্রদল বা বিএনপি নেতাকর্মীরা যদি এই উস্কানির ফাঁদে পা দেন, তাহলে শিক্ষার্থীরা মুখোমুখি দাঁড়িয়ে পড়বে এবং আওয়ামী লীগের ফাঁদ সফল হবে। এখানেই তারেক রহমান দেখালেন তার আসল রাজনৈতিক ক্যারিশমা। তিনি তাৎক্ষণিকভাবে দলের নীতি নির্ধারক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সিনিয়র নেতা রুহুল কবির রিজভী এবং সভাপতি রকিবুল ইসলাম নাসিরউদ্দিন নাসিরের সঙ্গে যোগাযোগ করেন। তার স্পষ্ট বা কঠোর নির্দেশনা, ফ্যাসিস্টের পাতা উস্কানির ফাঁদে কখনোই কোনোভাবেই পা দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড়ানো যাবে না। তারা আমাদের সন্তান, আমাদের ভাই বোন, তাদের দাবি যৌক্তিক না অযৌক্তিক সেটা সরকার বুঝবে, কিন্তু কোনো রাজনৈতিক কর্মী
যেন শিক্ষার্থীদের উপর চড়াও না হতে পারে। তারেক রহমান এই একটি দূরদর্শী সিদ্ধান্ত পুরো খেলাটাকে ঘুরিয়ে দিল। তিনি দলকে নির্দেশ দিলেন পেশি শক্তি দিয়ে নয়, বরং ডিজিটাল প্রোপাগান্ডাকে তথ্যের আলো রুখে দিতে। তারেক রহমানের নির্দেশ পাওয়ার পর বিএনপির শীর্ষ নেতৃত্ব তখন অত্যন্ত সংযমের পরিচয় দেয়, কিন্তু আওয়ামী লীগ তখন মরিয়া। তারা বুঝতে পারছিল তাদের মাঠের চাল ভেস্তে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী রুহুল কবির রাজভী ভুয়া ফটোকার্ড বানাতে শুরু করলো। স্বরাষ্ট্রমন্ত্রীর নামে কার্ড বানিয়ে ছাড়ানো হলো যে তিনি টোকাই বা মাদকাসক্ত ছিলেন। তারেক রহমান নির্দেশে শক্ত হাতে দমনের কথা বলছেন। রিজভী বলেন, কার্ড বানিয়ে বলা হলো তিনি আন্দোলনকারীদের কুকুরের সঙ্গে তুলনা করেছেন। তারেক রহমান পূর্ব সতর্কতার কারণে বিএনপির মিডিয়া সেল এবং সাধারণ কর্মীদের সাথে ভুয়া কার্ডগুলোর আসল সত্যতা প্রমাণ করতে পারেন। তারা কখনোই শিক্ষার্থীদের নামে এমন আপত্তিকর মন্তব্য দেখতে পারে না বা দেখতে চানও না। ফলে আওয়ামী লীগের ডিজিটাল দেওয়ালিয়ত্ব সবার সামনে নগ্নভাবেই প্রকাশ পেয়ে যায়। যখন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা দেখল সরকার বা কোনো রাজনৈতিক দল তাদের উপর চড়াও হচ্ছে না, তখন অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তখন তারা নিজেরাই বুঝতে পারল তাদের এই আন্দোলনের ঘাড়ে চেপে বসছে কিছু কালো হাত। সায়েন্স ল্যাবে ছাত্রদলের ভুয়া হামলার খবর গুজব প্রমাণিত হলো। এআই দিয়ে প্রমাণিত হলো এটা আসলে ভুয়া, এখানে কোনো সত্যই নেই। আওয়ামী লীগ চেয়েছিল একটা বড় রকমের বিপর্যয় ঘটাতে এবং তারেক রহমান তার ম্যাজিক দিয়ে সবকিছুই নিয়ন্ত্রণে আনলো। কোনো লাঠিচার্জ নেই, টিয়ারশাল নেই, গুলি নেই, শুধু রাজনৈতিক প্রজ্ঞা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। এই পুরো সংকট সমাধান করতে তারেক রহমান ভূমিকা দিয়ে দিল দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা এখন এক বাক্যে প্রশংসা করছেন। তাদের মতে বিপদের সময় তিনি কোনো আবেগপ্রবণ রাশি সিদ্ধান্ত নেননি, বরং একজন অভিভাবকের মতো তার পরিচয় দিয়েছেন। ইতিহাসের সাক্ষী স্বৈরাচারের সবসময় পেছনের দরজা দিয়ে ফেরত আসতে চায়। তারা চায় বিশৃঙ্খলা, তারা চায় লাশ, কিন্তু একটি দেশের নেতৃত্ব যখন দুরূহী হাত থাকে তখন যত বড় ষড়যন্ত্রই হোক না কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তারেক রহমান প্রমাণ করলেন তিনি একটি দলের নেতা নন, বরং বাংলাদেশের সংকটকালীন মুহূর্তের একজন কঠোর ম্যাচুরিটি। অন্যদিকে আওয়ামী লীগ আবারও প্রমাণ করল তারা জনগণের শত্রু, তারা শিক্ষার্থীদের শত্রু। আর তারেক রহমান প্রমাণ করলেন জনগণের জানমালের নিরাপত্তা রক্ষাই করা তাদের দায়িত্ব। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় তারেক রহমানের এই দুর্দর্শী সিদ্ধান্ত না হলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিন।